নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে সপাটে জবাব দিলেন মেয়র ফিরহাদ হাকিম। ট্রাফিক পুলিশের মতো মানুষ আর সিবিআই কেও মানে না তো মেয়রের। তিনি আরো বলেন, এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, কারণ জুজুর ভয় মানুষ একবার দুবার তিনবার পায়, বারবার নয়। এখন তো বিজেপি সিবিআই কে যা তৈরি করে দিয়েছে তাতে ট্রাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে সপাটে জবাব দিলেন মেয়র ফিরহাদ হাকিম। ট্রাফিক পুলিশের মতো মানুষ আর সিবিআই কেও মানে না তো মেয়রের। তিনি আরো বলেন, এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, কারণ জুজুর ভয় মানুষ একবার দুবার তিনবার পায়, বারবার নয়। এখন তো বিজেপি সিবিআই কে যা তৈরি করে দিয়েছে তাতে ট্রাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। ফিরহাদের নিশানায় সিবিআই। এখন আর সিবিআই কে কেউ মানে না, যেমন ট্রাফিক পুলিশকে কেউ মানে না তেমন সিবিআই কেও কেউ আর মানছে না। জুজুর ভয় একবার দুবার তিনবার পায়, বারবার নয়। সিবিআই কে নিয়ে কটাক্ষ মেয়র তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। ফিরহাদের নিশানায় সিবিআই। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। সন্দেশখালীতে সিবিআই তদন্ত নিয়ে ফিরহাদের তোপ। ট্রাফিক পুলিশের মতন সিবিআই কে কেউ আর মানে না। বিজেপি সিবিআই কে যা তৈরি করে দিয়েছে ট্রাফিক পুলিশের মতো মানুষ আর সিবিআই কেও মানে না। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দুর্গাদাস, ফিরহাদ হাকিম যেটা বলছেন, সিবিআই কে মানুষ আর মানে না, কিন্তু একের পর এক ঘটনার তদন্ত করছে এ রাজ্যে সিবিআই, এবং তাতে বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী গ্রেপ্তারও হয়েছেন। ফিরহাদ হাকিমের এই মন্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, তোমাকে বলে রাখি যে ফিরহাদ হাকিমের শুধু এটা মন্তব্য নয়, তিনি হয়তো আজকে এটা বলেছেন, কিন্তু এটা আস্তে আস্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ থেকে শুরু করে এমনকি বিরোধী দলেরও অনেকে তারাও কিন্তু এই কথায় এই একই সুর মেলাতে শুরু করেছে। তার কারণ বিগত দিনে আমরা দেখেছি যে কোনো বিষয় নিয়ে যেভাবে সিবিআই ইডিকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার তা মাঠে ময়দানে নামাচ্ছে, কাজে লাগাচ্ছে, যে কোনো বিষয় হলেই তারা কিন্তু রাজ্য সরকারের যে পুলিশ বাহিনী রয়েছে তাদের যে মেকানিজম রয়েছে সেটাকে ইগনোর করে যেভাবে সমস্ত বিষয় সিবিআই এবং ইডির হাতে তুলে দিচ্ছে, তাতে কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরেই যেটা লক্ষ্য করছি যে সিবিআই ইডির যে সাফল্যের হার সেটা কিন্তু সেভাবে চোখে পড়ছে না। এটা কিন্তু কোর্টের অবজারভেশনেও পাওয়া গেছে। ফলে এই ফিরহাদ হাকিম আজ যেটা বলেছেন যে সিবিআই ইডিকে অতি ঘন ঘন যে কোনো বিষয়ে যেভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, তাতে করে এই আমাদের বর্তমানে যেমন ট্রাফিক পুলিশের অবস্থা হয়েছে যে ট্রাফিক পুলিশ রাস্তায় থাকে অথচ হেলমেট না পরে মানে সিগন্যাল ফলো না করে অনেকে ইচ্ছাকৃতভাবে তাকে ইগনোর করে চলে যায়, সেই একই ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে এই ইডি এবং সিবিআই এর ক্ষেত্রেও। তার কোথাও গিয়ে মনে হচ্ছে যারা অপরাধ করছে বা অপরাধের সঙ্গে যুক্ত বা অপরাধের ইনভেস্টিগেশন যাদের বিরুদ্ধে চলছে, তারাও যেন মনে হচ্ছে যে এই ইগনোর করছে এই ইডি এবং সিবিআই তদন্ত করছে সেই তদন্ত। ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যারা মানুষ আর মানে না, সিবিআই কে মানে। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা শুনলেন। সিবিআই কে এখন আর কেউ মানে না। সন্দেশখালী সিবিআই তদন্ত নিয়ে কথা ফিরহাদ হাকিমের। তার বক্তব্য যে বিজেপি সিবিআই কে যেভাবে তৈরি করে দিয়েছে তাতে ট্রাফিক পুলিশকে যেভাবে মানে না কেউ, আর সিবিআই কেও কেউ আর মানে না, তার আর কোনো অস্তিত্ব নেই, এমনটাই মন্তব্য করেছেন কলকাতা পুরসভা মেয়র এবং রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি সিবিআই কে যা তৈরি করে দিয়েছে তাতে সিবিআই কে আর কেউ মানে না। ট্রাফিক পুলিশের মতো মানুষ আর সিবিআই কেউ মানে না।
মানুষ জুজুর ভয়ে বারবার পায় না, একবার দুবার তিনবার পায়, বারবার পায় না। সন্দেশখালীতে সিবিআই তদন্ত নিয়ে ফিরহাদ হাকিমের এই মন্তব্য। এ নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, আপনাকে স্বাগত জানাবো কলকাতাতে। ফিরহাদ হাকিম যেটা বলছেন, বিজেপি সিবিআই কে যা তৈরি করে দিয়েছে তাতে সিবিআই কে আর কেউ মানে না, ট্রাফিক পুলিশের মতো কেউ আর সিবিআই কে মানছে না, কি বলবেন? তাহলে তো ওদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। যদি সিবিআই কে কেউ না মানে তাহলে ওদের নেত্রী এত চিৎকার করছেন কেন? সিবিআই সিবিআই করে ভয় পায় না, ওরা মহা আনন্দে থাকবে, লাচ তুলে নাচবে। এই নিয়ে মন্তব্য করার কি আছে? ধন্যবাদ বিকাশ দা। কথা বলছিলাম বাম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তার বক্তব্য, যদি সত্যি কেউ না ভয় পায় তাহলে তৃণমূল নেতাদের ভয় পাওয়ার কি আছে? সিবিআই করে এত চিৎকার করারই বা কি আছে? এমনটাই মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। রাহুল সিনহা বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন শুনুন। যাদের জেল যাত্রা হয়েছে তারা জানে মানে কি না মানে। আপনার শাহজাহান, যে শাহজাহান ওখানকার নাকি বাঘ ছিল, আজকে তার বক্তব্য ইঁদুরের চেয়েও খারাপ অবস্থা। সে বলছে সিবিআই ভালো, ইডি ভালো। তার মানে আস্তে আস্তে করে লাইনে আসছে। যখন এর বাড়িতে, আমাদের ববি হাকিমের বাড়িতে যখন হানা দেওয়া হলো, তখনকার ওর অবস্থা, তখনকার ওর বিবৃতি আর আজকের বিবৃতির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। শুনছেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদের বক্তব্য যে যদি সত্যি সিবিআই কে কেউ না মানে তাহলে তৃণমূল নেতাদের এত ভয় পাওয়ার কি আছে? সন্দেশখালী কাণ্ডে আদালতে সিবিআই নির্দেশ নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। অভিযুক্তদের শাস্তি পাওয়া উচিত, তবে তৃণমূলের ওপর দাগ লাগানোরও চেষ্টা চলছে। তৃণমূলের সবাই খারাপ নয়, মন্তব্য ফিরহাদের। ঈদের দিনে নিরপেক্ষ বিচার ব্যবস্থায় আর্জি জানান মেয়র। আদালত যা বলেছেন তার উপর আমি কিছু বলতে চাই না, কিন্তু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষ যারা অন্যায় করেছেন, কিন্তু আজকে একটা ধাপ্পা লাগিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূলের যেন সবাই অন্যায় করেছে, তা তো নয়। যারা করেছেন বিচার হবে, বিচারের মধ্যে দিয়ে হবে। আমি শুধু একটাই অনুরোধ করবো, আজকে ঈদের দিনে বিচার ব্যবস্থা যেন নিরপেক্ষ থাকে, যাতে সংবাদ মাধ্যম বা উচ্চ আকাঙ্ক্ষা কোনো কিছুতেই যাতে বিচার ব্যবস্থায় তারা যাতে ইনফ্লুয়েন্স না হয়, এটা আজকে ভগবানের কাছে প্রার্থনা। অমিত শাহের অনুপ্রবেশকারী অভিযোগের জবাব দিলেন ফিরহাদ হাকিম। বাংলায় কে অনুপ্রবেশকারী প্রশ্ন মেয়রের। এখানে সবাই বাংলার মানুষ। অমিত শাহের বিএসএফ অনুপ্রবেশ করাতে পারে, ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে বিজেপি, তো ফিরহাদ হাকিমের। বাংলা ভোট ব্যাংক, সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির। অনুপ্রবেশ আবার কারা? অনুপ্রবেশ তো বিএসএফ, অমিত শাহ বিএসএফরা করাচ্ছে কিনা আমি জানি না। বাংলায় যারা আমরা থাকি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলার মানুষ, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে আছে। ওরা ওই ধারণা নিয়ে রয়েছে অনুপ্রবেশ, এই করে ওরা ধর্মীয় সমীকরণের কথা বলছে, ধর্মীয় বিভাজনের কথা বলছে।
এবার শেখ শাহজাহানের মুখে সিবিআই ইডি। সন্দেশখালীতে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে, ইডি তদন্তেও ভালো হবে। জোকা ইএসআই এ যাওয়ার আগে মন্তব্য শেখ শাহজাহানের। যে শাহজাহানের অনুগামীরা ইডির ওপরে হামলার ঘটনা ঘটিয়েছিল, শেখ শাহজাহান তিনি নিজেও জানিয়েছেন। সেই শাহজাহান তিনি বলছেন সন্দেশখালীতে ইডি সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। জোকা ইএসআই হাসপাতালে তাকে রুটিন চেকআপের জন্য নিয়ে যাওয়ার সময় এমনটাই মন্তব্য করেছেন শেখ শাহজাহান। শাহজাহানের মুখে সিবিআই ইডি, সন্দেশখালীতে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। ঠিক কি বলছেন শুনুন একবার। কিছু বলবেন? জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে। আর ইডি তো তদন্ত করছে শাহজাহান। সবচেয়ে ভালো হবে। আপনারা শুনলেন শেখ শাহজাহান, তিনি বলছেন সন্দেশখালীতে ইডি সিবিআই তদন্ত হলে ভালো হবে। যে শাহজাহানের ওপরে অভিযোগ যে তিনি ইডির ওপরে হামলা চালিয়েছিলেন, তার অনুগামীরা হামলা চালিয়েছিল এবং তিনি ফোন করে জড়ো করেছিলেন অনুগামীদের, সেই শেখ শাহজাহান তিনি বলছেন সন্দেশখালীতে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, ধর্ষণ থেকে জমি দখল সমস্ত ঘটনারই তদন্ত করবে সিবিআই। আর তার পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহানের মন্তব্য যে সিবিআই ইডি তদন্ত হলে ভালো হবে। আরেকবার শুনুন কি বলছেন শেখ শাহজাহান। কিছু বলবেন? জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে। আর ইডি তো তদন্ত করছে শাহজাহান। সবচেয়ে ভালো হবে। আপনারা শুনলেন শেখ শাহজাহান, তিনি বলছেন যে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। যদিও তার এই মন্তব্যের পরে বিরোধীদের পক্ষ থেকেও কিন্তু তীব্র কটাক্ষ পাওয়া গিয়েছে। তাদের বক্তব্য যে ভূতের মুখে রাম নাম। যে শাহজাহানের বিরুদ্ধে ইডির ওপরে হামলার অভিযোগ ছিল, তিনি অনুগামীদের জড়ো করে ইডির ওপর হামলা চালান এমনটাই অভিযোগ এবং তিনি নিজেও স্বীকার করেছিলেন সে কথা। সেই শেখ শাহজাহান তিনি বলছেন যে সন্দেশখালীতে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। তার এই মন্তব্যের পরে জোর চর্চা শুরু হয়েছে, তবে বিরোধীরা তার এই মন্তব্যকে ঘিরে কটাক্ষ করতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য ভূতের মুখে রাম নাম। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। খানাকুলে মারমুখী বিজেপি বিধায়ক, তৃণমূল কর্মীকে চড় মারলেন সুশান্ত ঘোষ। ভাইরাল সিসিটিভি ফুটেজ নিয়ে শোরগোল। খানাকুলে মারমুখী বিজেপি বিধায়ক, সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুশান্ত ঘোষ বিজেপি বিধায়ক, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মারতে যান এবং চড় মারেন একজনকে। এই ফুটেজ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, মারমুখী বিজেপি বিধায়ক, একজনকে চড় কষিয়ে দিলেন। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, সিসিটিভি ফুটেজ এটি। এক তৃণমূল কর্মীকে চড় মারলেন সুশান্ত ঘোষ। জানিয়ে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। দীপাঞ্জন রয়েছে আমার সঙ্গে সরাসরি। দীপাঞ্জন, জানতে চাইব যে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক এভাবে এক তৃণমূল কর্মীকে চড় মারলেন? দেখো, যেটা আমরা জানতে পেরেছি গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যাবেলায় বিধায়ক ওই ব্যবসায়ীর দোকানে আসে। যেটা বিধায়কের অভিযোগ, দীর্ঘ কয়েকদিন যাবৎ ওই এলাকার যারা বাসিন্দা আছে তারা জল পাচ্ছে না, কারণ ওখানে একটি পিএইচই পাম্প আছে। ওই পাম্পে দীর্ঘদিন ধরেই জল পাচ্ছিল না সাধারণ মানুষ।
তারা বারবার অভিযোগ করেও সুরাহা মেলেনি। তারপরে তারা বিধায়কের কাছে যায়, তারপরে বিধায়ক ব্যাপারটিকে খতিয়ে দেখার জন্য আসে এবং ওই যে ব্যবসায়ী অরিন্দম ভৌমিক ওর দোকানে যায় এবং সেখানে কথা বলে। তার মধ্যেই কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে বচসা শুরু হয়। এর থেকে ঠেলাঠেলি ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এতেই চারিদিকে শোরগোল পড়ে যায়। যেটা জানা যাচ্ছে যে দীর্ঘ কয়েকদিন যাবৎ জল না পাওয়াতে বাসিন্দাদের একটা ক্ষোভ ছিল, সেটা জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। তাই বিধায়ক গিয়েছিল ওখানে। ওইখানে সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, বিধায়ক তেড়ে যায় ওই ব্যবসায়ীর দিকে, যদিও ব্যবসায়ী বলছে যে আমি ওই সব সম্বন্ধে কিছুই জানতাম না এবং ওই সন্ধ্যাবেলায় বিধায়ক আসেন এবং হঠাৎ করে আমার উপর চড়াও হয় এবং আমাকে মারধর করে, এমনকি পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। যেটা আমরা আরও জানতে পেরেছি, যেটা বিজেপি বিধায়ক অভিযোগ করছে যে ওইখানে বিস্তীর্ণ এলাকা বিজেপির, কিন্তু ওই যে পাম্প আছে, পিএইচির যে পাম্প আছে, ওই পাম্পটি একদমই তুমি থাকো দীপাঞ্জন। ওই তৃণমূল কর্মী যাকে চড় মেরেছেন বিজেপি বিধায়ক, তার কি অভিযোগ শুনবো একবার। আমার উপর চড়া হয়, গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষায়। প্রায় 25-30 জন ওখানে প্রেজেন্ট ছিলেন, কয়েকজনকে আমি চিনতে পেরেছি। তো হঠাৎ করে এসে গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত ওঠায় আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়। নিজেও কারণ কিছু বুঝতে পারলাম না এবং মারধর করে গেলেন এবং আমাকে বলে গেল যে এরপরে আরও ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু নিজে আমি কিছু বুঝতেই পারলাম না কেন এই কারণটা হলো। আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করব আইন যেটা সুবিচার সেটাই পাবো, কারণ আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তো এই আশা নিয়েই আমরা থানায় এফআইআর করলাম। বিজেপি বিধায়কের কি সাফাই শুনুন একবার। অ্যাকচুয়ালি এরা ব্যবসায়ী নয়, তৃণমূল কংগ্রেসের দালাল। আর এই রাজহাটি যে পিএইচি আছে, এই পিএইচিটা এরাই পরিচালনা করে, অপারেটর এরাই। দীর্ঘ 7 দিন 8 দিন ধরে রাজহাটিতে জল দেওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবে জল বন্ধ রাখা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেও এরকম 10 দিন 15 দিন জল বন্ধ রাখা হয়েছিল। এই তীব্র গরমে গরিব মানুষরা যাবে কোথায়? কালকে মায়েরা বোনেরা ওদের কাছে এসেছিল, ওদের কাছে জানতে এসেছিল জলটা কেন দেওয়া হচ্ছে না। তাদেরকে অকথ্য ভাষায় ওরা গালিগালাজ করেছে, তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তো এই তৃণমূল নেতাগুলোর কি করা উচিত? আমরা তো কিছুই করিনি, খুব তো সামান্য একটু ধস্তাধস্তি হয়েছে বা হাতটা তুলেছিলাম, তাও মারিনি ওকে। দীপাঞ্জন, বিজেপি বিধায়ক তিনি সাফাই দিচ্ছেন, তিনি একজন তৃণমূল কর্মীকে চড় মারলেন। জেলা বিজেপি নেতৃত্ব তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে? অবশ্যই এখানে আরামবাগ সাংগঠনিক জেলার যিনি সভাপতি আছেন বিজেপির, আমরা ওনার সাথে কথা বলেছিলাম। উনি বলছেন যে এটা পুরোপুরি বিজেপিকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সিসিটিভিটা পুরোপুরি সত্য নয় বলেই উনি দাবি করছেন এবং উনি এরাও বলেন যে যদি সিসিটিভি ফুটেজে কোনো সত্যতা থাকে তাহলে প্রশাসন যেটা ব্যবস্থা নেবে এবং দলীয়ভাবেও আমরা ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে এই কথা জানিয়েছেন বর্তমান যিনি জেলা সভাপতি আছেন বিমান ঘোষ, তিনি এই কথা জানিয়েছেন আমাদেরকে। ঋষিদা, যেটা জানা যাচ্ছে তৃণমূল কর্মী তিনি ইতিমধ্যে থানায় এফআইআর করেছেন। পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, কোনো পদক্ষেপ? এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা এখন পর্যন্ত জেনে উঠতে পারিনি। তবে পুলিশ বলেছে অবশ্যই যেহেতু অভিযোগ একটা দায়ের হয়েছে, আমরা অবশ্যই এটাকে তদন্ত করে দেখছি এবং যদি এটা সত্যতা থাকে অবশ্যই আমরা যাচাই করে দেখে তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব বা আইনি ব্যবস্থা নেব। ঋষিদা, অনেক ধন্যবাদ। দীপাঞ্জন কথা বলছিলাম, প্রতিনিধি দীপাঞ্জনের সঙ্গে। খানাকুলে সেখানে মারমুখী বিজেপি বিধায়ক এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যাকে চড় মারলেন ওই বিজেপি বিধায়ক, সিসি ক্যামেরা ফুটেজে সেই ছবি দেখা গিয়েছে। আর ইতিমধ্যেই ওই বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও জেলা বিজেপি নেতৃত্ব তারা বলছেন যদি এই ঘটনার সত্যতা থাকে তাহলে পদক্ষেপ করা হবে, এমনটা তাদের বক্তব্য। এদিকে বিজেপি বিধায়কের এহেন যে কাজ, সেই কাজে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি দুষ্কৃতীদের দল এমনি বলা হয় না, এমনটাই বলছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কর্মীকে চড় মারার ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। নির্লজ্জ বিজেপি বিধায়ক, কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপি দুষ্কৃতীদের দল এমনি বলি না, তৃণমূল কর্মীকে চড় মারলেন নির্লজ্জ বিজেপি বিধায়ক।
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দেবজ্যোতি, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই খানাকুলের বিজেপি বিধায়কের যে ঘটনা, সেই ঘটনা সোচ্চার হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছে। এই বিষয়টিকে নিয়ে তারা কতদূর পর্যন্ত যেতে চাইছে, কি জানতে পারছো? দেবজ্যোতি, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু যদি সরে গিয়ে কথা বলো। দেখো, খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কিভাবে একজন জনস্বাস্থ্যকারী দপ্তরের কর্মীকে মারধর করেছেন জল না পাওয়ার জন্য, তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস চেষ্টা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস লিখেছেন যে দল ভারতীয় জনতা পার্টি তা কিন্তু আজ প্রমাণিত, এবং সুশান্ত ঘোষের বিরুদ্ধে এর আগেও কিন্তু অভিযোগ উঠেছিল, কিন্তু আরামবাগ যে লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যেই খানাকুল পড়ে, এবং স্বভাবতই খানাকুলের বিজেপির যে প্রার্থী রয়েছেন তিনিও যথেষ্ট এই ব্যাপারটা নিয়ে চিন্তিত। যেভাবে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় যেমন প্রতিক্রিয়া জানানো হয়েছে, তেমনি কিন্তু তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন, এবং যে কর্মীকে মারধর করা হয়েছিল তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা যাচ্ছে, তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ করেন, তিনিও কিন্তু পুলিশের দ্বারস্থ হচ্ছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তেমনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তারা। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন সোশ্যাল মিডিয়া তারা এই বিষয়টি বা এই ভিডিও পোস্ট করে তারা সোচ্চার হচ্ছেন, পাশাপাশি নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হচ্ছেন বলে জানা যাচ্ছে। এক তৃণমূল কর্মীকে চড় মারলেন বিজেপি বিধায়ক। খানাকুলের এই ঘটনা, জল সরবরাহের সমস্যা, আর সেই সমস্যা সমাধানের আশ্বাস দিতে গিয়ে এবং সেখানেই বচসায় জড়িয়ে পড়েন ওই বিজেপি বিধায়ক। তারপরেই চর কুশিয়ে দেন তৃণমূল কর্মীর গালে। আবার একটা বিরতি নেব, ফিরব বিরতি পর, সঙ্গে থাকবেন। পার্থ ভৌমিককে স্বাগত জানাতে গিয়ে অর্জুনের নামে স্লোগান। ভাটপাড়ার নয়া বাজারে ছন্দপতন, অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। माननीय श्री जनाब अर्जुन सिंह जी अभी उपस्थित हुए हैं बैरकपुर लोकसभा का कैंडिडेट माननीय श्री जनाब अर्जुन सिंह जी। अभी उपस्थित हुए हैं बैरकपुर लोकसभा का कैंडिडेट माननीय श्री जनाब अर्जुन सिंह जी। ভাটপাড়ার নয়া বাজারে, সেখানেই তাকে স্বাগত জানাতে গিয়ে অর্জুন সিং এর নামে স্লোগান। শুভজিৎ রয়েছে আমার সঙ্গে। শুভজিৎ, এর পরে পার্থ ভৌমিকের কি রিয়াকশন ছিল? শুভজিৎ, শোনা যাচ্ছে? পার্থ ভৌমিক এই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। তিনি কথা বলেছেন ওখানকার টাউন সভাপতির সাথে। তিনি বলছেন যে হয়তো মুখ ফসকে অর্জুন সিং এর নাম বেরিয়ে গেছে, কিন্তু অর্জুন সিং এর সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় অর্জুন সিং বলেছেন পার্থ ভৌমিককে তো কেউ চেনেনি না, পার্থ ভৌমিক মানুষের সাথে মিশতে পারেন না, সেই কারণেই পার্থ ভৌমিকের নামের জায়গায় আমার নাম বলে স্লোগান তুলেছে। জানিয়ে ইতিমধ্যেই ভাটপাড়া এবং জগদ্দলে রাজনৈতিক একটি চাপানুতোড় দেখা গেছে। ঋষিকেশ দা। আগ্রবী শুভজিৎ, নিঃসন্দেহে পার্থ ভৌমিক তিনি এই ঘটনাকে, যেমন তুমি বললে যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন, তারপরে কি যিনি স্লোগান দিচ্ছিলেন তার সঙ্গে কোনো কথা হয়েছে? বা এই যে বিষয়টা যেখানে অর্জুন সিং বলছেন যে পার্থ ভৌমিককে কেউ চেনেন না, তো পার্থ ভৌমিক কি করছেন তাকে নিজেকে চেনানোর জন্য? দেখো, স্বাভাবিকভাবেই পার্থ ভৌমিক তিনি যখন স্লোগান দিত, তার তৃণমূল এক কর্মী, তিনি তার সাথে যখন কথা বলেন যে এরকম স্লোগান তিনি কেন দিলেন, তিনি বলেন যে আমার মুখ ফুসকে বেরিয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে এই স্লোগান দিতে চাইনি। এবং পার্থ ভৌমিকের যে কথা, অর্থাৎ অর্জুন সিং যেটা বললেন যে পার্থ ভৌমিক কেউ চেনে না, কিন্তু পার্থ ভৌমিক বলেছেন যে 2019-এর পর থেকে আমি কিন্তু রাস্তায় ছিলাম, অন্তত মানুষের পাশে ছিলাম। আমি যারা তৃণমূল কর্মীরা যারা ঘর ছাড়া ছিলেন তাদেরকে ঘরে ফেরাতে আমি সাহায্য করেছি, অতএব আমাকে নতুন করে চেনানোর কোনো দরকার নেই। পার্থ ভৌমিক ভাটপাড়া এবং জগদ্দলের মানুষের মনে ছিল, আজও আছে।
ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। পার্থ ভৌমিক তিনি যান আজকে ভাটপাড়ার নয়া বাজারে ঈদের অনুষ্ঠানে তিনি সামিল হতে যান, আর সেখানেই তাকে স্বাগত জানাতে গিয়ে অর্জুন সিং এর নামে স্লোগান দেন। माननीय श्री जनाब अर्जुन सिंह जी अभी उपस्थित हुए हैं बैरकपुर लोकसभा का कैंडिडेट माननीय श्री जनाब अर्जुन सिंह जी। অন্যদিকে প্রচারে ব্যস্ত রয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংও। মাদল বাজিয়ে ভোট প্রচার করলেন অর্জুন সিং। এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট উত্তরে। তৃণমূলের টার্গেটও উত্তরবঙ্গ। ঘূর্ণিঝড়ে দুর্গতদের নতুন বাড়ি তৈরিতে অনুমতি দেয়নি কমিশন, যাকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে তৃণমূল। বিজেপিকে ভোট দিলেও তারা উত্তরবঙ্গের পাশে নেই। বিজেপি বাংলা বিরোধী, হুঙ্কার অভিষেকের। টার্গেট উত্তরবঙ্গ। 31শে মার্চের ঘূর্ণিঝড়ে সর্বশান্তদের সাহায্য করতে তৃণমূলের একের পর এক পদক্ষেপ। নির্বাচনী আচরণবিধি থাকা সত্ত্বেও কমিশনকে দুর্গতদের সাহায্যের অনুমতি দেওয়ার অনুরোধ। দিল্লিতে গিয়েও আবেদন। রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে চিঠি। অভিষেকের দরবার। ঝড়ের 12 দিন পার, এখনো ত্রিপলের নিচে রাত কাটাচ্ছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। স্থানীয়দের অভাবের কথা শুনল কলকাতা টিভি। সামনে বর্ষা আসতেছে, আমরা এখানে থাকতে পারবো না, বা এদিকে আমার ছোট মেয়ে আছে, ছোট ছেলে মেয়ে আছে, এইভাবে আমরা কিভাবে থাকতে পারবো? আবার ঝড় হচ্ছে একটা, কাল ঝড়ের আতঙ্কায় তো সবাই অবাক হয়ে গেল যে কি করি। এখানে দৌড় দেয়, তিরপাল তো ছিঁড়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এই সমস্ত নিয়মের বেড়াজাল বোঝে না। গ্রামের সাধারণ মানুষ চাইছেন যে সরকার তাদের পাশে থাকুক এবং তাদেরকে ঘর তৈরি করার মতো ব্যবস্থা করে দিক। তবে ভোট আবহে দুর্গতদের নতুন বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন, জানিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। এরা বাংলা বিরোধী নয় তো কারা বাংলা বিরোধী? পাখির চোখ লোকসভা ভোট। তৃণমূলের নজরে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই 3 কেন্দ্রে 2019-এর ভোটে জোড়া ফুল ফোটাতে ব্যর্থ হয় তৃণমূল। তাই এবার ঘূর্ণিঝড়কে সামনে রেখে মাস্টার স্ট্রোক তৃণমূলের। দুর্গতদের সাহায্যে কমিশনের না, যাকে হাতিয়ার করেই নয়া দান শাসক দলে। প্রথমে 100 দিন আবাসের টাকা থেকে বঞ্চনা, এবার সর্বহারাদের মাথার ওপর ছাদ তৈরিতেও বাধা গেরুয়া শিবিরের, হুঙ্কার অভিষেকের। আমরা যে লড়াই করেছি এবং আমরা তাদের পাশে আছি, তারা যদি মনে করে অন্য রাজনৈতিক দলকে ভোট দেবে দিক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের লোকেরা যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা বাংলায় থাকেন বলে আপনাদের টাকা বন্ধ। আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারা লিখিতভাবে দিল্লির কাছে দরবার করে আপনাদের টাকা বন্ধ করেছে। আর আজকে যে ইলেকশন কমিশন আপনাদের টাকা আটকেছে, এখানেও এদের কোনো প্রতিক্রিয়া নেই বা কোনো সদার্থক ভূমিকা এরা পালন করেনি। আপনারা দেখুন যে আপনাদের পাশে কে দাঁড়িয়ে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট কত? 800 কোটি টাকা। তার খরচা করে না 400-450 কোটি টাকাও খরচা হয় না। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে যাদেরকে রেখে দেওয়া হয়, আজকে ভোট এসছে বলে তাদের উপস্থিতি। হরপাত বানের সময় 15 দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিল, ও তখন ভোট ছিল না, তাই তাদেরকে দেখা যায়নি। শুক্রবার ধূপগুড়িতে অভিষেকের সভা রয়েছে। সভার পর দুর্যোগ কবলিত বার্নিশ গ্রামে দুর্গতদের সঙ্গে দেখা করবেন তিনি।
তাদের সাহায্য করতে প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে দরবারও করা হবে বলে জানান তৃণমূলের সেনাপতি। নির্বাচনের আগেই তাদের এই ঘর তৈরি করার টাকা রাজ্য সরকার দিতে পারে কিনা সেই দিকে তাকিয়ে গোটা ময়নাগুড়ির বার্নিশ গ্রামের বাসিন্দারা। ময়নাগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি। এই মুহূর্তে ধূপগুড়ি থেকে সরাসরি রয়েছেন কৌস্তব ভৌমিক। কৌস্তব, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার যাচ্ছেন উত্তরবঙ্গে, সেক্ষেত্রে কি কি কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? দেখো ঋষিকেশ, আগামীকাল শুক্রবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে। তোমাকে মনে রাখবো, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা রয়েছে ধূপগুড়ির এই ময়দানে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। সেখানে তিনি জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তিনি একটা জনসভা বক্তব্য রাখবেন। এবং যেটি একটা আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঠিক হয় সেটা ময়নাগুড়ির বার্নিশ এলাকা। তুমি জানো যে বার্নিশে কিছুদিন আগে কিন্তু ব্যাপক ঘূর্ণিঝড় হয়েছিল এবং প্রচুর মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আর যেটি জানতে পেরেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির এখানে সভা করার পরে তিনি চলে যাবেন বার্নিশে, এবং বার্নিশে সেখানে একটি সভা করবেন। মূলত এটি রাজনৈতিক সভা হলেও বার্নিশের সভাতে কিন্তু ক্ষতিগ্রস্ত যে সমস্ত মানুষ রয়েছেন, যাদের ঝড়ে ক্ষতি হয়েছে, যাদের যে সমস্ত পরিবারের প্রাণহানি ঘটেছে, সেই সমস্ত পরিবারের মানুষের সাথে কথা বলবেন। আর সেই রকম কিন্তু ময়নাগুড়ি এলাকাতেও একই রকম ভাবে জোর করার প্রস্তুতি চলছে। তুমি যেটা জানো যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন ধূপগুড়িতে, সেই সময় কিন্তু অনেকে আশা করেছিলেন হয়তো প্রধানমন্ত্রীর তরফে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে। পাশাপাশি আমরা যখন জানতে পেরেছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য কেউ এসেছিলেন, তবে তারা দেখা পাননি। তো এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মানুষের সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করছেন এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলি রয়েছে সেই এলাকায় তিনি যাবেন এবং সেখানে বার্নিশ যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই বার্নিশ গ্রাম পঞ্চায়েতের সামনে বড় ভান্ডারের মাঠ, সেখানে এই সভা তৈরি হচ্ছে। এবং আমরা যেটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে জানতে পেরেছি যে সেখানে যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়ে আসা হবে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একটু অভিযোগ করছেন যে ঝড়ে প্রচুর মাসে ঘর বাড়ি ভেঙেছে এবং এখনো কিন্তু আবহাওয়া খুব একটা ভালো নয়। তাদের যেটা অভিযোগ যে নির্বাচন কমিশন বিজেপির কথায় কাজ করছে এবং নির্বাচন কমিশন কোনোভাবে অনুমতি দিচ্ছে না। যদি নির্বাচন কমিশন অনুমতি দিয়ে দেয় তবে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে পারত এবং তাদের ঘর তৈরি করার মতো পর্যাপ্ত পরিমাণে টাকা দিতে পারত। যারা গ্রামের মানুষ তারাও চাইছেন যাতে নির্বাচন কমিশন সরকারকে সে অনুমতি দিয়ে দিয়ে এবং তার ঘর পাক। তুমি জানো যে গতকাল কিন্তু একটা ঝোড়ো হাওয়া হয়েছে এই এলাকায় এবং আমরা দেখতে পেয়েছিলাম যে প্রচুর যে সমস্ত ঘর বাড়ি ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কাজেই আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এলাকায় যাচ্ছেন এবং গ্রামের যারা মানুষজন তারা বলছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করবেন এবং তাদের সমস্যা করা তুলে ধরবেন এবং প্রত্যেকে চাইছেন খুব দ্রুত যাতে বর্ষার আগে এই ঘর বাড়িগুলোকে মেরামত করার মতো কাজ শুরু করা যায়। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ময়দান থেকে যেরকম রাজনৈতিক কর্মসূচি করবে এবং দলীয় কর্মসূচি করতেছে বার্তা দেবেন, সেইভাবে পরবর্তী সময় ময়নাগুড়িতে তিনি কি করেন কি বার্তা দেন সেই দিকে সবাই তাকিয়ে কৌস্তব, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়ে একাধিক সভা করেছেন, তিনি দুর্গতদের পাশেও দাঁড়িয়েছিলেন, ঝড়ের পরের দিনই তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে? দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রথম দিন থেকেই কিন্তু এই যে ঝড়ের পরবর্তী সময় যে বাড়িঘরের এই পরিস্থিতি তাতে কিন্তু তৃণমূলকে দায় চাপিয়েছেন। তারা বলছেন যে তৃণমূল সরকার যদি আবাস যোজনা ঘরে সঠিকভাবে হিসেব দিত তাহলে এতগুলো মানুষের মাথায় টাকার ছাদ থাকতে ক্ষয়ক্ষতি কম হতো। তবে বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নির্বাচনের সমস্তটাই নির্বাচনের চমক, এই সমস্ত ভিজিট করা বা হচ্ছে রাজনৈতিক নেতা নেতৃত্ব এই সমস্ত জায়গায় চলে যাওয়া। তুমি জানো যে গতকাল মালবাজারে এসেছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি যেটা বলেছেন মালবাজার হতবাক হওয়ার অনেকটা পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এই ময়নাগুড়ি ঝড়ের ক্যাম্প পরে ঝড়ের সাথে সাথে এখানে চলে এলেন। তো বিজেপির কথা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব যে সমস্ত কাজ বা যে সমস্ত অ্যাক্টিভিটি সে সময় চলছে সমস্তটাই লোক দেখানো এবং নির্বাচনকে পার করার জন্য সমস্ত করা হচ্ছে। তবে বিজেপির তরফ থেকে খুব একটা ভালো রকম ভাবে মানুষের পাশে থাকার কোন রকম ছবি কিন্তু আমরা এখন দেখতে পাইনি। তবে গ্রামের মানুষ যারা রয়েছেন, যারা অসহায় মানুষ, তারা কোন রকম রাজনৈতিক যে এই সমস্ত টানাপোড়ে থাকতে চান না, তারা কোন রকম নিয়মের বেড়া ধরে আটকে থাকতে চান না। তাদের একটাই কথা যে নির্বাচন দেখে কিন্তু ঝড় বৃষ্টি হবে না, কারণ এখনো তাদের মাথায় ছাদ নেই, পালু কোনোভাবে প্লাস্টিক পলিথিন খাটিয়ে তারা রয়েছেন। তারা বলতে চাইছেন নির্বাচনের মতো হোক, কিন্তু এখনো যেহেতু আবহাওয়া খারাপ কাজে তাদের ঘর বাড়ি তৈরি করে দেওয়া হোক। তবে একটা বিষয় তোমাকে বলতে চাইবো যে এই যে ময়নাগুড়ি ঝড় নিয়ে কিন্তু তৃণমূল বিজেপির মধ্যে একটা সরগরম রাজনীতি চলছেই। তবে আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই এলাকায় যাচ্ছেন। তুমি জানো যে প্রধানমন্ত্রী কিন্তু এসেছিলেন ধূপগুড়িতে এবং অনেকে আশা করেছিল হয়তো প্রধানমন্ত্রী ওই এলাকায় যেতে পারেন কিংবা ওই এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, কিন্তু কোনোটাই হয়নি। কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ওই জায়গায় না যাওয়ার পরবর্তী সময় আচমকা এখানে যাওয়া সেটা তৃণমূল অনেকটা অ্যাডভান্টেজ পাবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ ধন্যবাদ কৌস্তব।
কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। কৌস্তব যেমনটা জানালো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি রয়েছে, শুক্রবার তিনি যাচ্ছেন সেখানে এবং দুর্গত মানুষদের সঙ্গে দেখা করতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। মমতা সিএএ তোপ, গায়ের জোরে সিএএ এনআরসি মানব না। আবার বলছে আপনারা নাগরিক কিভাবে, আপনি নাগরিক কিভাবে হলেন? জনতা ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, এখন বলছেন আপনারা নাগরিকই নয়, আগামী দিনে আপনারাও থাকবেন না। রেড রোডের অনুষ্ঠান থেকে তোপ মমতার। অনেকের নাগরিকত্বই নেই, মমতা বিভ্রান্ত করছেন বুধবার বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही, ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे, किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है? जनता ने वोट दिया, आपको नागरिक बनाया, आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको भी कहते हैं वो नागरिक क्या है, आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं, हमको ऐसा ही है। আপনারা শুনলেন অমিত শাহ গতকাল বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে গিয়ে যে মন্তব্য করেছিলেন সিএএ নিয়ে, তারই পাল্টা দিয়েছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। সিএ চালু হয়েছে, এনআরসি এখনো কোনো চালু হয়নি। মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় মঞ্চকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, আজকে আমি ইসলামের যারা হত্যাকর্তা বিধাতা আছেন এই রাজ্যে, অর্থাৎ ইসলামের যারা ধর্মগুরু আছেন, তাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিতে চাই যে একটি ধর্মীয় মেহফিল যেখানে, সেই ধর্মীয় সভাতে একজন রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী কি কথা বলতে পারেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা তো ইসলামেরই অপমান। দ্বিতীয় বিষয় হচ্ছে সিএ ভারতবর্ষের আইন, ভারতবর্ষের লোকসভা রাজ্যসভাতে পাশ হয়েছে। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিকত্ব চাইবেন, যারা ওপার বাংলা থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন, ধর্মীয় কারণে যাদের অত্যাচার হয়েছে, তারা অনলাইনে সিএ তে অ্যাপ্লিকেশন করবেন, তারা কেন্দ্র সরকারের তরফ থেকে সার্টিফিকেট পাবেন। এখানে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ারই কি আছে বা করারই কি আছে? কি করবেন? কিছু করার ক্ষমতাই নেই। আজ ঈদ, আর এই ঈদের অনুষ্ঠানে সামিল হয়েছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও, কিন্তু এই ঈদের দিনেও চমক দিতে ছাড়লেন না দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে তিনি তৃণমূলের অনুষ্ঠানে পৌঁছে যান। তালিতের দিঘির পাড়ে তৃণমূলের ঈদের অনুষ্ঠান, মাইক হাতে ঈদের শুভেচ্ছা জানান দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ প্রায় রোজই তার বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকেন, কিন্তু আজও তিনি খবরে রয়ে গেলেন
তিনি যে সৌহার্দ্য বিনিময় করলেন এবং তৃণমূল কংগ্রেসের ঈদের অনুষ্ঠান সেখানে হঠাৎই পৌঁছে যান দিলীপ ঘোষ, মাইক হাতে নিয়ে শুভেচ্ছাও জানালেন। আব্বাস আলী রয়েছেন। আব্বাস, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, দিলীপ ঘোষের এই চমককে? দেখো, দিলীপ ঘোষ প্রথম দিকেই শিরোনামে রয়েছে, যে কোনো জায়গায় গেলে সেই শিরোনামে তাকে দেখা যায়, নানান প্রসঙ্গে কথাবার্তা শোনা যায়। কিন্তু আজকে ঈদের দিনে, শুভ ঈদের দিনে তিনি যখন বর্ধমান থেকে ভাতারে রওনা দেন, তখন টালি বাঘাট 2 অঞ্চলের তৃণমূল কর্মীরা তাকে জলছত্র আয়োজন করে। সেখানেই তিনাকে দাঁড় করানো হয় এবং সেই জলছত্রে তিনি সেই অনুষ্ঠানে গিয়ে তাদের তৃণমূলের পার্টি অফিসে হাজির হন এবং সেখানে মাইকে 5 মিনিটের মতন তিনি বক্তব্য রাখেন এবং ঈদের শুভেচ্ছা বার্তা জানান তৃণমূল কর্মীদের। সেখানে ছিলেন কাকুলিতা বিডিএ চেয়ারম্যান এবং মানস ভট্টাচার্য যুবনেতা এবং সকলের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা সৌভ্যত বিনিময় আবেদন করেন এবং সকলকে বলেন যে সবাই যেন সুস্থভাবে থাকেন এবং সমস্ত অনুষ্ঠান, যেমন পরবর্তী অনুষ্ঠান আছে, নানান অনুষ্ঠান, মেলা টেলা আছে, সেই জায়গা থেকে তিনি আরো অনেক কিছু বলে যান যে সুস্থভাবে যেন সব রকম যেন চলে। ধন্যবাদ আব্বাস। কথা বলছিলাম প্রতিনিধি আব্বাস আলীর সঙ্গে। আপনারা যে ছবি দেখছেন, দিলীপ ঘোষ তিনি হঠাৎই চলে যান ঈদের অনুষ্ঠানে, আর তৃণমূল সেই অনুষ্ঠান করছিল, হঠাৎই সেখানে পৌঁছে যান দিলীপ ঘোষ। তালিতে দিঘির পাড়ে তৃণমূলের ঈদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মঞ্চে হাজির হন দিলীপ ঘোষ, শুভেচ্ছাও জানান। তালিতে দিঘির পাড়ে তৃণমূলের ঈদের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে হঠাৎই হাজির হন দিলীপ ঘোষ, মাইক হাতে ঈদের শুভেচ্ছাও জানান। তবে দিলীপ ঘোষের আর একটা ছবিও আপনাদের দেখাবো, ইনফ্যাক্ট বক্তব্য শোনাবো। গুড় বাতাসার পাল্টা দিলীপের এবার ছোলা গুড় দাওয়াই। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, নিজের শক্তি বাড়াতে ছোলা গুড় খাই, ভয় দেখিয়ে যা চলছে তার পরিবর্তন চাই, বলছেন দিলীপ ঘোষ। শুনুন। কতটা শক্তি বাড়লো? দেখুন, আমরা নিজের শক্তি বাড়াবার জন্য খাই, লোককে দেখাবার জন্য নয়। তো সকালবেলা এক্সারসাইজ, তারপরে গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো সারাদিন রোদ্রে ঘুরবো। এটা কি গুড় বাতাসার পাল্টা কি? এটা পাল্টা তো পাবলিক দিয়েছে, তারা কোথায় আছে এখন দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, জনগণের জনগণের মনোবল বাড়িয়ে, আর তারা না বাড়লে সমাজ এগোবে না। আজকে তাদেরকে দুর্বল কমজোর রেখে, ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে, তার পরিবর্তন হবে। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।